আচ্ছা, সো তাহলে এখন আমরা ওয়ার্কশিটের সলিউশন শুরু করি, বাকিরা পরে যারা আসতেছে ওটা পরে দেখে নিতে পারবে। ওকে, আজকের ক্লাস আমাদের হবে 8টা পর্যন্ত। ওকে, 8টার 5 মিনিট আগে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, সো এখন আমাদের ওয়ার্কশিট তো একটা লাস্ট ক্লাস অলরেডি সলভ করাইছি আমরা। সো এখন আমরা সেকেন্ড ওয়ার্কশিটে যাব, যে আমরা সিরিয়াল ওয়াইজ এখানের মধ্যে ওয়ার্কশিট গুলো ছিল, তাই না? যে এখানের মধ্যে দেখি লাস্ট ক্লাসে আমরা এটা সলভ করছিলাম, যে CW2 কারেন্ট লেখা, যেটা এটা পুরাটা সলভ করছিলাম আমরা, যে ফার্স্টের দিকে এমসিকিউ ছিল, দেন লাস্টে একটা ব্রড কোশ্চেন ছিল, এটা শেষ করছিলাম। নাও আজকে ফার্স্টে আমরা এটা করব, যে ক্লাস ওয়ার্ক অন স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি। কোশ্চেন নাম্বার 1 কি বলতেছে, a student rubs a polythene rod with a dry cloth। তো এখন পলিথিন রড ইজ অ্যান ইনসুলেটর, ড্রাই ক্লথ ইজ অ্যান ইনসুলেটর। এখন দুইটা ইনসুলেটরকে রাব করলে কি হবে মতখর? ইলেকট্রন ট্রান্সফার, ফ্রিকশনের ইলেকট্রন কারণে। ট্রান্সফার হবে। ইলেকট্রন ট্রান্সফার হবে মানে কি, যে একজন ইলেকট্রন গেইন করবে আর একজন ইলেকট্রন কি করবে, লুজ করবে। যে ইলেকট্রন গেইন করবে সে কি হবে? নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ, বিকজ এক্সেস অফ ইলেকট্রন থাকবে। আর যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ। তো তাহলে এই পজিটিভলি জিনিসটা চার্জ। তুমি অলরেডি অ্যান্সার বলে দিছো, যে পলিথিন রড বিকামস নেগেটিভলি চার্জড এন্ড ক্লথ বিকামস পজিটিভলি চার্জ। এখন বলছে ইন টার্মস অফ ইলেকট্রন মুভমেন্ট, বলতে যে এই চার্জিং প্রসেসে হচ্ছেটা কি। হ্যাঁ, তো তাহলে আমরা ইলেকট্রন মুভমেন্টের টার্মসে এটা কি বলবো, যে ইলেকট্রনস ইলেকট্রনস আর ট্রান্সফার ডিউ টু ফ্রিকশন। Electrons are transferred due to friction. কি হবে, যে নেগেটিভলি চার্জ সে কি করছে, ইলেকট্রন গেইন করছে নাকি লুজ করছে? গেইন করছে। গেইন করছে। Electrons are transferred due to friction, so the rod gains electrons and cloth loses electrons, তাই না? And cloth loses electrons. ওকে, সো তাহলে এটা গেল আমাদের নাম্বার 1A। এরপর 1B তে কি বলতেছে দেখো, the charged rod is placed near a stream of water from a tap as shown in figure 5.1। ওকে, যে একটা ট্যাপের পানি নরমালি স্ট্রেট এরকম পড়তেছিল, এখন এই চার্জ রডটাকে নিয়ে আসাতে কি হয়েছে, এটা একটু বাঁকায় গেছে, এদিকে চলে আসছে। তো এখন জিজ্ঞাসা করবে যে কেন এমন কি হইতেছে না হইতেছে, যে বেন্ড হইতে হইলো তার। ওকে, কি বলতেছে দেখো, the stream of water bends because the rod is charged. Explain how the charge on the rod causes positive and negative particles in the water to move. কি হইতেছে এখানের মধ্যে যাবের? মানে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্টেড হইতেছে। ইলেকট্রন গুলো অ্যাট্রাক্টেড হইতেছে। হ্যাঁ, কার কাছে? রডের কাছে। রড নিজে কি চার্জ? বলে নাই, বলছে রড তো নেগেটিভ, নেগেটিভলি চার্জ। এই যে রড তো নেগেটিভ, আচ্ছা তাহলে তো রিপেলড হবে। ইলেকট্রনস গুলি রিপেলড হবে, সো তাহলে অ্যাট্রাক্ট হবে কে? চার্জ। পজিটিভ চার্জ গুলোকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু পজিটিভ চার্জ গুলোকে অ্যাট্রাক্ট করে তো আর নিজের কাছে আনবে না। তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, এখানে আমরা অ্যানসারটা দেখি ফার্স্টে। দেখো যে এখানের মধ্যে ফার্স্টে তো আমরা বললাম যে ডিউ টু ফ্রিকশন কি হইতেছে, ডিউ টু ফ্রিকশন বিটুইন দা পলিথিন রড এন্ড দা ক্লথ ট্রান্সফার অফ ইলেকট্রন অকার। কি হবে, রড ইলেকট্রন গেইন করবে, সো তাহলে তার জন্য সে হবে নেগেটিভলি চার্জ। ক্লথ ইলেকট্রন লুজ করবে, সো তাহলে সে হবে পজিটিভ চার্জ। এটা তো সোজা। এখন দেখো B1 এ যেটা মাত্র আমরা বলতেছিলাম, the rod is negatively charged and so causes the negatively charged electrons in the water to move away। যে ইলেকট্রন গুলাকে উল্টা দিকে পাঠায় দেয়, যে মনে করো ওয়াটারের যেই নেগেটিভ পার্শিয়ালি নেগেটিভ পোর্শনটা থাকবে তাদেরকে কি করবে, অপোজিট ডিরেকশনে রিপেল করে ফেলবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, মুভস অ্যাওয়ে টুয়ার্ডস দ্য লেফট সাইড, যে ওইটা শিফট হয়ে যাবে ওইদিকে। বিকজ লাইক চার্জেস রিপেল, যে ইলেকট্রন নেগেটিভলি চার্জ, রড নেগেটিভলি চার্জ, তো তাহলে এর জন্য এটা রিপেল করতেছে আর কি। সো এই যে এই অবস্থা, যে ইলেকট্রন গুলা রিপেল হয়ে এরকম পিছে চলে গেছে, দেখছো?
ইলেকট্রন গুলা রিপেল হয়ে পিছে চলে গেছে আর পজিটিভ চার্জ গুলি তাদের জায়গা মতো নিয়ে আসছে আর পজিটিভ চার্জ রিমেইন অন দ্য রাইট সাইড অ্যাজ আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। তো এখন এই জিনিসটা হবে আমাদের এইটার অ্যান্সার। ওকে জাবের, তুমি তাহলে রডের করো নাই? তাহলে ওয়াটারটা আবার ওই সাইডে যেতেছে রডের দিকে। ওয়াটারটা ওইদিকে যাইতেছে কেন? এখানের মধ্যে দেখো মেইন কাজ হলো এটা যে ইনডিউস চার্জ করতেছে এখানের মধ্যে। এখানের মধ্যে কাজটা কি হইতেছে যে তোমার বেসিক্যালি এটা তো ওয়াটার মলিকিউল, তাই না? হ্যাঁ। এখন এই যে অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন গুলি থাকে এগুলাকে কি বলে? যেগুলা বন্ড করে না এগুলাকে কি বলে? লোন পেয়ার বলে না? হ্যাঁ। ওদেরকে কি বলে? লোন পেয়ার, তাই তো? তো তাহলে এই লোন পেয়ার ইলেকট্রন গুলার এই পার্টটায় কি থাকবে? পার্শিয়ালি নেগেটিভ চার্জ, তাই না? ওয়াটার মলিকুলার। আর হাইড্রোজেনের এই জায়গাগুলিতে কি থাকবে? পার্শিয়ালি পজিটিভ চার্জ। তো তাহলে কি করবে? ওয়াটার মলিকুলটাকে সে এরকম রোটেট করে হাইড্রোজেন গুলাকে নিজের সাইডে নিয়ে আসবে। এই নেগেটিভলি চার্জ রডটা কি করবে? হাইড্রোজেন গুলাকে এরকম ঘুরায় নিজের সাইডে নিয়ে আসতেছে, যে হাইড্রোজেন গুলাকে ঘুরায় নিজের কাছে নিয়ে আসলো। তো তাহলে তখন কি করতেছে? হাইড্রোজেন গুলাকে অ্যাট্রাক্ট করে কাছে টাইনে নিয়ে আসতেছে। ঠিক আছে জাবের? তো তাহলে এটা ছিল মেইন রিজন। এখন বলতেছে ওই যে চার্জ গুলা ড্র করতেছে, তাহলে ওই ডায়াগ্রাম একটু আগে আমরা দেখছি যে চার্জ গুলা কিভাবে সেটেল হয়ে আছে ওয়াটার স্ট্রিমের মধ্যে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা তো একদম ইজি টাইপের কোশ্চেন কতগুলা। এখন বলতেছে why does the stream of water bend towards the rod? এটা মাত্র আমরা যেটা বললাম যে কি হচ্ছে, ফার্স্ট অফ অল চার্জ ওরকম ইনডিউস করতেছে যে ওয়াটার তো নিউট্রাল, ওয়াটার তো ফার্স্টে নিউট্রাল আছে। এখন এই নেগেটিভলি চার্জ রড নিয়ে আসাতে কি হইতেছে? নেগেটিভলি চার্জ রড নিয়ে আসাতে রডের কাছাকাছি ওয়াটার মলিকিউলের যে নেগেটিভ চার্জ গুলি ছিল তারা রিপেল হয়ে দূরে সরে গেছে। তো তাহলে পজিটিভ চার্জ গুলি তারা যেই পজিশনে ছিল তখন তারা কি করবে? দে উইল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য রড। সো তাহলে স্ট্রিম অফ ওয়াটার নরমালি এরকম স্ট্রেট পড়ার কথা, এটা কি করবে? এরকম বেন্ড করে টুয়ার্ডস দ্য রড চলে আসবে। তো তাহলে এইটা হবে আমাদের মেইন অ্যান্সার। যে কি জিনিস এক্সপ্লেনেশনটা দেখো, এই যে এখানের মধ্যে কাজটা কি? The near end of water becomes positively charged because electrons গুলি রডের ইলেকট্রনের সাথে রডের নেগেটিভ চার্জের কাছে রিপেলড হয়ে কি করছে? ইলেকট্রনস গুলি পিছে চলে গেছে। এই যে ইলেকট্রনস গুলি কি করছে? পিছে চলে গেছে। তো তাহলে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, যে এই যে চার্জ ইন্ডাকশন ইনডিউস করতেছে আর কি, যে এরকম ছোট ছোট পেপারের পিস যে আমরা ওরকম স্ট্যাটিক্যালি চার্জ করে তাদেরকে কি করতে পারি? নিজেদের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারি না? তো তাহলে তারা তো নিউট্রাল, তারা অ্যাট্রাক্ট করে কেন? তাদের ওখানে তো পজিটিভও আছে নেগেটিভও আছে, তো তারা রিপেল হয়ে দূরে সরে যায় না কেন? হ্যাঁ যাবে। তো তাহলে এখানে আমাদের মেইন রিজনটা কি? তুমি যেই চার্জেরই রড নিয়ে আসো আর অবজেক্ট নিয়ে আসো, নিউট্রাল পার্টিকেলের কাছে আনলে কি করবে? ইদার ইলেকট্রন গুলাকে অ্যাট্রাক্ট করবে আর রিপেল করবে। ইলেকট্রন অ্যাট্রাক্ট রিপেল হইতেছে ভালো কথা, কিন্তু ওভারঅল ওই অবজেক্টটাকে কি করবে? চার্জ পার্টিকেলটা ওভারঅল ওই নিউট্রাল পার্টিকেলটাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে আনবে। হ্যাঁ, এইভাবে করে আমাদের ওই স্মল পিস অফ পেপার গুলিকে অ্যাট্রাক্ট করে। So therefore কি হবে? The stream of water moves towards the rod as unlike charges attract. যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে দেখে পজিটিভ আর নেগেটিভ কি করতেছে? অ্যাট্রাক্ট করে নিজেদের কাছে আসতেছে। সো এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? পর্ষিয়া? রাইসা শুনছো কি কি বললাম? জি ভাইয়া। বুঝছো? হ্যাঁ। ওকে। তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখি। ওকে, কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখো। At an airport, fuel is pumped through a pipe from a tanker to an aeroplane as shown in figure 6.1. Okay, so এই ফিগারের মধ্যে এরকম দেখানো আছে। ওকে, পর্ষিয়া বুঝছো চ্যাটের মধ্যে বললো। ওকে,
সো এখন এখানের মধ্যে কাজটা কি, as it rubs against the pipe the fuel becomes negatively charged and this charges the aeroplane. সো তাহলে এখন এরোপ্লেনটা এরকম চার্জড হইতেছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এ নাম্বারে এক্সপ্লেন ইন টার্মস অফ পার্টিকেলস ইনভলভ হাউ দ্য fuel becomes negatively charged, কিভাবে একটা জিনিস নেগেটিভ চার্জ হইতে পারে জাবের, ইলেকট্রনস গেইন করে। if it gains electrons। সো তাহলে কি বলবো যে ডিউ টু ফ্রিকশন কি হবে মতকর, আবার আগের মতো যে ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হবে। Transfer occurs. তো তাহলে fuel will gain electrons, সো তাহলে ফিউয়েলটা ইলেকট্রন গেইন করে কি করবে, ফিউয়েলটা ইলেকট্রন গেইন করে Negatively charged. নেগেটিভলি চার্জ হবে। তো তাহলে এইটার জন্য আলাদা করে নতুন ভাবে আমাদের অ্যানসার লেখার কোনো দরকার নেই, এটা তো আমরা মেইনলি অ্যানসারটা বুঝতে পারছি সবাই, একই টাইপের অ্যানসার বারবার, ঠিক আছে। কারো কি কোনো প্রবলেম আছে এটা না লিখলে? এটা কিন্তু একদম একই জিনিস, একটু আগে উপরে যেরকম টাইপের লিখে আসছি সেম ব্যাপারে আমাদের অনেক টাইপের কোশ্চেনের মধ্যে আসছে। হ্যাঁ, সো আই হোপ কারো কোনো এটা নিয়ে প্রবলেম নাই। এরপরে বি নাম্বারে কি জিজ্ঞাসা করতেছে, সাজেস্ট এন্ড এক্সপ্লেইন ওয়ান প্রবলেম দ্যাট ক্যান অ্যারাইজ যদি এরোপ্লেনটা চার্জ হয়, কি হবে, দ্য ট্র্যাপড চার্জেস মাইট গিভ আ স্পার্ক। তো স্পার্কের জন্য কি হইতে পারে, এক্সপ্লোশন হইতে পারে। তো তাহলে ওইটা হলো আমাদের কি প্রবলেমটা। তো এখন প্রিভেন্ট করার জন্য কি করতে হয়, প্রিভেন্ট করার জন্য আমরা একটা আর্থওয়্যার ইউজ করি আর একটা কন্ডাক্টর ইউজ করি। যে এখানে কাজটা কি, সি নাম্বারে কি বলতেছে, টু প্রিভেন্ট অ্যান এরোপ্লেন বিকামিং চার্জ, যে একটা এরোপ্লেনকে চার্জ হওয়া থেকে আটকানোর জন্য আর প্রিভেন্ট করার জন্য কি করব, a metal cable connects the aeroplane to the ground। সো তাহলে a metal cable এই যে এরোপ্লেনের গায়ের সাথে ডাইরেক্টলি আর্থের সাথে কানেক্ট করে দেওয়া। সো তাহলে কি এয়ারক্রাফটের বডিতে যদি কোনো চার্জ ট্র্যাপ হয়ে থাকে, সো তাহলে কি করবে, ইট ইজ কানেক্টেড টু দ্য আর্থ। সো তাহলে সে কি করতে পারবে, ডিসচার্জ হয়ে যাইতে পারবে ইজিলি। সো যেই চার্জই সে হোক না কেন সে ইভেন্চুয়ালি ডিসচার্জ হয়ে যাবে। কিভাবে ডিসচার্জ হবে, এখন এখানের মধ্যে বলতেছে এক্সপ্লেইন ফার্স্টে কি বলতেছে নাম্বার 1 এ, why the cable is made of metal, কেন, বিকজ মেটাল ইজ আ কন্ডাক্টর, তাই না, মেটাল ইজ আ কন্ডাক্টর। তো তাহলে তার ভিতর দিয়ে চার্জ গুলি কি করতে পারবে, ইজিলি ফ্লো করতে পারবে। এখন বলতেছে হাউ দ্য কেবল প্রিভেন্টস দ্য এরোপ্লেন বিকামিং চার্জ, কি হবে, দ্য কেবল ইজ কানেক্টেড টু দ্য আর্থ। তো কেবলটা আর্থের সাথে কানেক্টেড থাকলে লাভটা কি, কেবলটা আর্থের সাথে It's কানেক্টেড the route. থাকলে লাভটা হলো যে it will allow charges to flow। সো যদি কোনো চার্জ আটকায় থাকে ওটাকে কি করে দিবে, ডিসচার্জ করে দিবে। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি অ্যানসারটা কি। ওকে, কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্টে কেন চার্জ হইতেছে ওই জিনিসটা, যে ডিউ টু ফ্রিকশন বিটুইন ফিউয়েল এন্ড পাইপ transfer of electron occur from pipe to fuel, so fuelটা ইলেকট্রন গেইন করতেছে, the fuel gains electrons and so becomes negatively charged due to surplus of electrons। so তাহলে এটা একদম বাচ্চাদের অ্যানসার। দেন আমাদের রিস্কটা কি, due to the charge a spark may occur which might lead to an explosion। এখন মেটাল কেন ইউজ করা হয়েছে, বিকজ মেটাল ইজ আ কন্ডাক্টর। তো কন্ডাক্টর হলে লাভটা কি, সে কিভাবে এটা প্রিভেন্ট করতেছে, এরোপ্লেনটাকে চার্জ হওয়া থেকে কিভাবে বাঁচাইতেছে। Since metal is a conductor, it allows the charges to flow through the metal cable from the aeroplane to the ground, thus discharging the aeroplane or not allowing the charges to build up on the aeroplane। যে এরোপ্লেনের গায়ে কোনো চার্জ বিল্ড আপ হতে দিচ্ছে না, সে কি করতেছে, যখনই চার্জ বিল্ড আপ হতে নেয় it is discharging the aeroplane। ওকে, সো এইটা ছিল আমাদের এই ওয়ার্কশিটের মধ্যে, এই ক্লাস ওয়ার্ক অন স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই ওয়ার্কশিটটা আমাদের মাত্র এক্সপ্লেন করা হয়েছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জাসরিন? না ভাইয়া। ওকে, সো তাহলে এটা যদি কারো কোনো কনফিউশন না থাকে, আর কারো আছে যারা যারা পরে জয়েন করলা? না ভাইয়া। ওকে, সো তাহলে আমাদের এই ওয়ার্কশিটে যদি প্রবলেম না থাকে দেন উই উইল গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, সো এটা হলো আমাদের HW স্ট্যাটিক যেটা লেখা ছিল। এটাও আর একটা ছোট ওয়ার্কশিট, একদম ইজি টাইপের। এটা এডএক্সেল এর কোশ্চেনের মতো সবগুলা। যে এখানের মধ্যে নাম্বার 1 এ কি বলতেছে, লেটস সি। এ নাম্বারে এটার অ্যানসার কে দিবা, এটার অ্যানসার দিবা মাইশারা। ওকে, কি বলতেছে দেখো 1 এ তে,
a plastic rod and a piece of cloth are both uncharged. Okay, so তাহলে দুইটা uncharged আছে। A student rubs the plastic rod with the cloth, মানে কাম কাজ নাই, হুদাই প্লাস্টিক রড পাইছে, ক্লথ পাইছে, এখন এটা রাব করতেছে। The plastic rod becomes negatively charged. Okay, so তাহলে the plastic rod negative charge হইলো, তো এর মানে কি? A নাম্বারে 1 নাম্বারে বলতেছে কি compared with the plastic rod which row of table is correct for the charge on the cloth. প্লাস্টিক রড হলো নেগেটিভলি চার্জ, তো তাহলে ক্লথটা কি হবে মাইশারা? প্লাস্টিক রড হলো নেগেটিভলি চার্জ, তো তাহলে ক্লথ হবে পজিটিভ চার্জ, তো তাহলে এইখানেও পজিটিভ আছে, এইখানেও পজিটিভ আছে, তো তাহলে এ হবে নাকি সি হবে? এ। এ হবে। কেন? হ্যাঁ, জানি না। জানার তো এটা কথা, এখানে তোমার ক্লথটাই তো কি করতেছে, ক্লথ পজিটিভ চার্জ হইতেছে। কেন বলতেছো পজিটিভ হচ্ছে? ইলেকট্রন লুজ করছে। বিকজ ইলেকট্রন লুজ করতেছে। এখন ওই ইলেকট্রন গেইন করতেছে কে? প্লাস্টিক রড। প্লাস্টিক রড। সো তাহলে ক্লথ যতগুলো ইলেকট্রন লুজ করবে ততগুলো ইলেকট্রনই তো গেইন করবে প্লাস্টিক রডটা, তাই না? এর থেকে বেশি বা কম তো হবে না, হবে? সো তাহলে ওর যতগুলো ইলেকট্রন গেইন হইতেছে ওর ততগুলো ইলেকট্রন লুজ হইতেছে। সো তাহলে তাদের সাইনটা হবে অপোজিট, যে চার্জের সাইন হবে অপোজিট, কিন্তু সাইজ অফ দা চার্জ কি থাকবে? সেম থাকবে না? যে 5টা ইলেকট্রন লুজ করলো, 5টা ইলেকট্রন গেইন করলো, সো তাহলে একজনের হবে +5, একজনের হবে -5, কিন্তু ম্যাগনিটিউডটা তো সেম, সাইজটা তো সেম, 5 5 দুইটা সমান আছে না? সো এর জন্য এটা কি হবে? ইকুয়াল হবে। সো সাইজ অফ দা চার্জ উইল বি ইকুয়াল। বুঝতে পারছো? সো বিগার হবে না। ওকে ওকে, সো তাহলে the answer will be A. Very good. এখন explain how the plastic rod becomes negatively charged. এটা তো লেখার কোনো মানে নাই, যে এখানের মধ্যে কি বলবো, যে due to friction electron transfer occurs, the plastic rod gains electrons and becomes negatively charged. Okay, এরপর আবার a stream of water কি হইছে? The student then holds the plastic rod near to a stream of water coming from a tap. The stream of water bends towards the plastic rod. এই যে stream of waterটা প্লাস্টিক রডের কাছে অ্যাট্রাক্ট হয়ে এদিকে আসতেছে। এখন বলতেছে কোন ডায়াগ্রামটা ঠিক আছে? এটা কে বলবা? এটা মতখর বলো। বি। বি কেন? Plastic rod negatively charged আর water particle এর সাইডে positively charged attracted হবে। ভেরি গুড। সো তাহলে এইটা আর এটা তো হবে না, এগুলাতে একটা হবে না। ছাগলের মতো এমন অপশন দিছে কেন? সবগুলো ইলেকট্রন 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 ইলেকট্রন, এগুলো তো রিপেলই করবে, তো তাহলে এগুলাতে অ্যাট্রাক্ট হওয়ার কোনো মানেই নাই। তো তাহলে এগুলো এমনিই বাদ। ওকে ঠিক আছে, সো তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে বি। ওকে, আর এইখানের জন্য এই দুইটা আমাদের এমনিতেও বাদ যাইতো, এই দুইটা অপশন যে সি আর ডি অপশন গুলো আমাদের এমনিতেও বাদ যাইতো। কেন বাদ যাইতো? বিকজ আমাদের ওয়াটার তো আর কোনো চার্জ পার্টিকেল না, ওয়াটারের তো ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ থাকবে, কিন্তু সি আর ডি তে কি দেখাইছে দেখো, সি আর ডি তে শুধু ইলেকট্রনওয়ালাই ওয়াটার দেখাইছে। তো তার মানে কি ওয়াটারের মধ্যে কি কোনো পজিটিভ চার্জ নাই? ওয়াটার কি নেগেটিভলি চার্জ ওয়াটার? এইটা এমন তো না যে ট্যাপ ছাড়লাম, ট্যাপ থেকে আমাদের নেগেটিভলি চার্জ ওয়াটার বের হইতেছে, এরকম হয় মতখর? না। হয়? হ্যাঁ বললা নাকি না বললা? না না। ও আচ্ছা ঠিক আছে, না তো ওইটাই। তো তাহলে অ্যানসার হবে বি। ওকে, সো এখন এরপরে কি বলতেছে? The student puts the plastic rod into the stream of water and pulls it out. স্টুডেন্টটা প্লাস্টিক রডটাকে এখন পানির ভিতরে ঢুকাই দিচ্ছে, এখন আবার বের করে নিয়ে আসছে। Now he holds the plastic rod near the stream of water, কিন্তু এখন আর বেন্ড হইতেছে না। What happened? কি ম্যাজিক হইলো? এটা কে বলবা? এটা রাইসা বলো, কি ম্যাজিকটা হইলো যে এতক্ষণ ওয়াটারের সাথে কন্ট্যাক্টে আনে না, এতক্ষণ ওয়াটারের থেকে দূরে আছে, সো তাহলে ওয়াটারের কাছে নিয়ে আসলে ওয়াটার এরকম বেন্ড করতেছে, এখন সে ভুলে পানির ভিতরে ঢুকাই দিছে, যে পানি পড়তেছে, পানিতে ভিজায় ফেলছে আর কি ওর প্লাস্টিক রডটাকে, পলিথিন রডটাকে সে কি করছে? ভিজায় ফেলছে। এখন ভিজানোর পর এখন আবার সে বাইরে থেকে ধরতেছে স্ট্রিম অফ ওয়াটারের মধ্যে, কিন্তু এখন আর কি করতেছে না, ওয়াটারটা বেন্ড করতেছে না।
সো কি ম্যাজিক হইলো যে এখন আর বেন্ড হওয়া বন্ধ করে দিল? রাইসা, রাইসা শুনতেছো? ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ বলো। বুঝতেছি না, বুঝি না, বুঝতেছো এটা না? আমি লিখিও নাই, আমি দেখিও নাই। ওকে, না, সো তাহলে আচ্ছা বলো, কারা অ্যাট্রাক্ট করে একজন আরেকজনকে? কাদের মধ্যে অ্যাট্রাকশন হয়? পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে। আর কিসে? এইখানে কি ওয়াটার কি, এখানে কি ওয়াটার চার্জ ছিল? দেখো তো, এখানে কি ওয়াটার চার্জ? এখানে তো ওয়াটার চার্জ না, এখানে তো ওয়াটার নিউট্রাল, তাই না? বাট স্টিল অ্যাট্রাক্ট হইছে। কেন অ্যাট্রাক্ট হইছে? বিকজ চার্জড একটা পার্টিকেল আনচার্জ পার্টিকেলের কাছে আনলে কি হবে? চার্জ ইনডিউস করবে। সো তাহলে একজনও যদি চার্জ থাকে তাইলে পরেও তাদের মধ্যে কি হবে? একটা পার্শিয়াল একটা অ্যাট্রাকশন হবে, কিন্তু তাদের মধ্যে এখন কোনো অ্যাট্রাকশনই হইতেছে না। সো হোয়াট ক্যান বি দা রিজন? যদি কারোরই কোনো চার্জ না থাকে, তাই না, যে তুমি দুইটা নিউট্রাল পার্টিকেল কাছাকাছি রেখে দিলা, কারণ তারা কি জীবনে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে? দুইটা নিউট্রাল পার্টিকেল, রাইসা? না, তো তাহলে দুইটা নিউট্রাল পার্টিকেল একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে না। নাও দা কোশ্চেন ইজ, ওয়াটার তো নিউট্রাল ছিলই, সো ওয়াটারের মধ্যে কোনো প্রবলেম নাই, ওয়াটার ওয়াজ অলওয়েজ নিউট্রাল। তো তাহলে প্লাস্টিক রডটা নিউট্রাল কেমনে হইলো? ওয়াটারের ভিতরে নেওয়ার পর প্লাস্টিক রডটা কিভাবে নিউট্রাল হইলো? ফ্রিকশনের কারণে ইলেকট্রন লুজ করছে। ফ্রিকশনের কারণে ইলেকট্রন লুজ করে নাই, সে কি করছে? ওয়াটারের সাথে কন্ট্যাক্টে আসছে না? তো এখন ওয়াটার তো একটা একটু এত বেশি ভালো কন্ডাক্টর না, কিন্তু একটু হইলেও কি করতে পারে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো হোয়াট হ্যাপেন, যখন নাকি পানির ভিতরে রডটাকে ভিজায় ফেলছে, তখন কি করতেছে? রডটা তার চার্জ লুজ করে ফেলতেছে। রডটা কি হয়ে গেছে? এখন ডিসচার্জ হয়ে গেছে। বুঝতে পারছো? যে যখন নাকি এরকম রডটাকে পানির ভিতরে নিয়ে গেছে, তো তখন পানির থ্রুতে কি করছে? পানির থ্রুতে রডের গায়ে যে চার্জ গুলি ছিল, এক্সট্রা চার্জ গুলি ছিল, ওই চার্জটা এখন কি হয়ে গেছে? ডিসচার্জ হয়ে গেছে, যার জন্য এখন রডটাও ডিসচার্জ, আর ইয়েরও কি বলে, ওয়াটারেরও কোনো চার্জ নাই। সো তাহলে এখন তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন হবে না। বুঝতে পারছো কি বলছি, রাইসা? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এখানে ওয়াটার পোলারিটি নিয়ে কিছু লেখা লাগবে না? বুঝতেছি না, কি বলছো? এখানে ওয়াটারের পোলারিটি নিয়ে কিছু লেখা লাগবে না? এখানে ওয়াটারের পোলারিটি নিয়ে এখানে লিখার দরকার নাই। এখানের মধ্যে ওয়াটার তো নিউট্রাল, এখানের মধ্যে তো এক মার্ক, ইউ হ্যাভ জাস্ট ওয়ান মার্ক। এখন ওয়াটারের পোলারিটি এখানে যেরকম ছিল, আগে যেরকম ছিল, বেন্ডিং এর টাইমে যেমন ছিল, when it is not bending, ওয়াটারের প্রপার্টি তো আর কোনো চেঞ্জ হয় না। ওয়াটারের যেরকম পোলারিটির ব্যাপারটা ছিল, ওই ব্যাপারটা এখনো আছে, কিন্তু স্টিল এখন আর অ্যাট্রাক্টেড হচ্ছে না। সো এটার জন্য আমরা রিজনটা কি দিব? তোমাদেরকে একটা কোশ্চেন আমি মনে করায় দেই। এই টাইপের কোশ্চেন তোমাদের তো বুকলেটের মধ্যে সলভ করার কথা। যে কেমন টাইপের কোশ্চেন? যে সাপোজ a balloon is wrapped with an woolen cloth, ওকে? একটা বেলুন একটা উলেন ক্লথের সাথে রাপ করা হয়েছে, ভালো কথা, ওকে? সো এখন একটা বেলুন একটা উলেন ক্লথের সাথে রাপ করলে ইলেকট্রন ট্রান্সফার হবে, দ্য বেলুন উইল বিকাম আ সার্টেন চার্জ, পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, চার্জ হবে, ওকে? এখন বেলুনটাকে আমি যদি কি করে ওয়ালের কাছে নিয়ে যাই, দেন তাহলে ইট উইল গেট অ্যাট্রাক্টেড টু দ্য ওয়াল। হাউ? ওয়াল তো নিউট্রাল, কিভাবে অ্যাট্রাক্টেড হয়? বিকজ বেলুনের চার্জটা কি করবে? ওয়ালের চার্জটাকে ইদার ওয়ালের ইলেকট্রন গুলাকে ইদার অ্যাট্রাক্ট করবে আর রিপেল করবে, সো চার্জ ইনডিউস করে তার গায়ে লেগে থাকবে। কিন্তু একটা এরকম এক মার্কের আর দুই মার্কের একটা কোশ্চেন তোমাদের পাওয়ার কথা, যে বেলুনটা নরমালি ড্রাই এয়ারের সময়, যখন নাকি তোমার রুমটা ড্রাই আছে, ওই রুম ড্রাই অবস্থায় থাকতে সময় কি করতে পারে? বেশিক্ষণ কন্ট্যাক্টে থাকতে পারে। কিন্তু রুমটা যখন নাকি ড্যাম্প হয়ে যায়, রুমটা যখন নাকি ড্যাম্প হয়ে যায়, ড্যাম্প হয়ে গেলে পরে তখন কি করতে পারে না? নরমালি যতক্ষণ ওয়ালের সাথে অ্যাট্রাক্টেড হয়ে থাকতে পারে ততক্ষণ আর কি করতে পারে না। ড্যাম্প এয়ার যখন নাকি আসে রুমের মধ্যে, তখন আর সে এত বেশিক্ষণ অ্যাট্রাক্ট হয়ে থাকতে পারে না। তো তাহলে ড্যাম্প এয়ারের কি এমন স্পেশালিটি আছে? হ্যাঁ, ড্যাম্প এয়ারের কি এমন স্পেশালিটি আছে যে বেলুনটা এতক্ষণ অ্যাট্রাক্ট হয়ে থাকতে পারে না?
কি হয় অ্যাট্রাক্ট হইতে না পারার রিজনটা কি? ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস মাথায় আসতে হবে যে দুইটা জিনিস আগে অ্যাট্রাক্ট করতো কিন্তু এখন অ্যাট্রাক্ট করতেছে না। রিজনটা কি হইতে পারে? ইফ দে বিকাম নিউট্রাল, ওকে, তারা যদি ডিসচার্জ হয়ে যায় আর তারা যদি নিউট্রাল হয়ে যায় তাহলে পরে কি হবে না, তাদের মধ্যে আর অ্যাট্রাকশন হবে না। ওকে, ভালো কথা। সো তাহলে ড্যাম্প এয়ার কি এমন করলো যে বেলুনটা ডিসচার্জ হয়ে গেল আর বেলুনটা তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেল? সো কি হইতেছে, ড্যাম্প এয়ার মানে কি, এটার ভিতরে ওয়াটার কন্টেন্ট ইজ সিগনিফিকেন্ট না? ড্রাই এয়ারের থেকে ড্যাম্প এয়ারের মধ্যে কি ওয়াটার বেশি থাকবে না? ওয়াটার ভেপার। তো তাহলে ওয়াটার ভেপারের কাজটা কি করবে? ওয়াটার ভেপার উইল কজ দ্য বেলুন টু ডিসচার্জ বিকজ ওয়াটার ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওকে, এয়ার একদমই কন্ডাক্ট করতে পারে না, খুবই বাজে কন্ডাক্টর। এয়ার ইজ আ ভেরি গুড ইনসুলেটর। সো এর জন্য এয়ারের থ্রুতে কি করে না, সে চার্জ লুজ করতে পারে না। বাট যদি এয়ারের সাথে ওয়াটার থাকে, যে ড্যাম্প এয়ার মানে কি, দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকিউল অর ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার। সো তাহলে এখানের মধ্যে কি হবে, এখন এখানে যেহেতু ওয়াটার আছে, সো ওয়াটারের থ্রুতে দ্য চার্জেস উইল এসকেপ। সো বেলুনের গায়ে যে চার্জগুলো ট্র্যাপ হয়ে থাকতো এতক্ষণ, ওই চার্জগুলো কি হয়ে যাইতেছিল, ডিসচার্জ হয়ে যাইতেছিল। সো ডিসচার্জ হয়ে গেলে তখন আর সে ওয়ালের সাথে কি করতে পারবে না, বেশিক্ষণ কন্ট্যাক্টে থাকতে পারবে না। ফর দ্য সেম রিজন এখানের জন্য আমরা কি বলবো, এখানে তো আমরা ডিরেক্টলি ওয়াটারের স্ট্রিম অফ ওয়াটার পড়তেছে ওরকম একটা জায়গায় প্লাস্টিক রডটাকে নিয়ে আসছি। সো প্লাস্টিক রডের যত চার্জই থাকুক, স্ট্রিম অফ ওয়াটারের থ্রুতে কি করবে, চার্জগুলা ডিসচার্জ হয়ে যাবে না? তো স্ট্রিম অফ ওয়াটারের থ্রুতে চার্জগুলা ডিসচার্জ হয়ে যাবে। সো তখন আর কি করতে পারবে না, রডটা যেহেতু এখন ইট লস্ট অল ইটস চার্জেস, সো তার মানে ইট হ্যাজ বিকাম আ নিউট্রাল পার্টিকেল। সো রডও নিউট্রাল, ওয়াটারও নিউট্রাল। Now the rod cannot induce any charge on water. So rod or neutral, water or neutral. So water stream তার যেরকম পাথে পড়ার কথা ওরকম পাথেই পড়তেছে, রড তাকে আর কি করতে পারতেছে না, অ্যাট্রাক্ট করে নিজের কাছে আনতে পারতেছে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে যে কিভাবে একটা চার্জ পার্টিকেল এরকম ডিসচার্জ হয়ে যাইতে পারে ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার? মাইশারা, মাইশারা, রাইসা, বুঝছো তোমরা? হ্যাঁ ভাইয়া। ওকে, মতখর বুঝছো এটা, যে ড্যাম্প এয়ার থাকলে কি হয়, ড্যাম্প এয়ার থাকলে পরে আমাদের ডিসচার্জ হয়ে যায় চার্জ পার্টিকেলটা। কিভাবে? বিকজ ওয়াটার ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওকে, বুঝছি। ভেরি গুড। সো এখন এখানের মধ্যে বি নাম্বারে বলতেছে আ টর্চ হ্যাজ আ ব্যাটারি এন্ড আ বাল্ব। ওকে, একটা ব্যাটারি আছে, একটা বাল্ব আছে। এখন বলতেছে কারেন্ট ইন দা সার্কিট ইজ 0.08 অ্যাম্পিয়ার। এখন বলতেছে চার্জ কত পাস করতেছে 2 মিনিটে, টোটাল কত চার্জ পাস করে। উই নো চার্জ ইকুয়ালস টু কারেন্ট ইনটু টাইম, রাইট? উই নো চার্জ ইকুয়ালস টু কারেন্ট ইনটু টাইম। নাও কারেন্ট হলো 0.08 আর টাইম হলো 2 মিনিট। মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। সো তাহলে এটা কত, 0.08 ইনটু 120। সো তাহলে 12 ইনটু 0.8। সো 12 ইনটু 8 করলে কত, 9.6 না নাকি? হ্যাঁ 9.6 9.6 কুলম। সো তাহলে 9.6। ওকে, সো দিস বিকামস 9.6। ওকে, ভালো কথা। এরপরে এই কোশ্চেন, এখন এই কোশ্চেনের অ্যানসারটা কে দিবা? এই কোশ্চেনের অ্যানসারটা দিবা আদনিন। ওকে, এখানে মধ্যে দেখো 2a তে কি বলতেছে, a student charges 2 balloons and hangs them side by side। ঠিক আছে, দুইটা বেলুনকে চার্জ আপ করছে, দেন তাদেরকে পাশাপাশি ঝুলায় রাখছে। এখন দুইটা বেলুন এরকম না থেকে, হ্যাঁ, পারফেক্টলি এরকম ভার্টিক্যাল না থেকে তারা কি করতেছে, তারা একজন আরেকজনকে রিপেল করে এরকম দূরে সরে যাইতেছে। এখন বলতেছে এক্সপ্লেইন ওয়াই দ্য কটন থ্রেডস আর নট ভার্টিক্যাল। কেন? Because they have similar charges. Because they have similar charges. So what is happening? Similar charges কি করে, অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে? Repel করে। রিপেল করে। সো তাহলে দ্যাট ইজ দ্য রিজন যে রিপেল করতেছে। সো দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার। তো এর জন্য এটা কি থাকতে পারতেছে না, ভার্টিক্যাল থাকতে পারতেছে না। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? Sir. হবে। ওকে, এরপরে বি নাম্বার,
লেটস সি বি নাম্বারে কি বলতেছে, the student rubs another balloon with a cloth, okay, this balloon becomes negatively charged, ঠিক আছে, ভালো কথা, এই বেলুনটা নেগেটিভ চার্জ হচ্ছে। B1 এ জিজ্ঞাসা করতেছে complete the sentence by putting a cross in the box next to your answer compared to the charge gained by the balloon, the cloth gains what, a larger positive charge নাকি a larger negative charge? যে বেলুনটা নেগেটিভ চার্জ হইছে, এটার অ্যান্সার আবার মাইশারা দিবা, ওকে, এটার অ্যান্সার আবার মাইশারা বলবা। মাইশারা বলো যে এখন বেলুনটা নেগেটিভ চার্জ হচ্ছে, সো তার মানে ক্লথ কি হবে, নেগেটিভ নাকি পজিটিভ? পজিটিভ চার্জ। পজিটিভ হবে। এখন ইকুয়াল নাকি লার্জার? ইকুয়াল। ইকুয়াল। কেন? মাত্র উপরে যে রিজনটা বলে আসছিল মনে আছে, কি রিজন? কারণ সেম চার্জের অ্যামাউন্ট সেমই থাকছে। চার্জের অ্যামাউন্ট সেম থাকবে কেন? বিকজ ইকুয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রন গেইন এন্ড লুজ হইছে। সো তাহলে যে গেইন করছে সে যতটুকু পজিটিভ, সে যতটুকু নেগেটিভ হবে, যে লুজ করছে সে ততটুকু পজিটিভ হবে। ওকে ওকে, নাও B2 তে কি বলতেছে, এক্সপ্লেইন ওয়াই দ্য বেলুন বিকেম নেগেটিভলি চার্জড when it was rubbed with the cloth। কেন? বিকজ ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ইলেকট্রন ট্রান্সফার হওয়ার পর বেলুনটা কি করছে, ইলেকট্রন গেইন করছে, তাই না? তো তাহলে এর জন্য বেলুনটা নেগেটিভলি চার্জ হয়েছে। এরপর এখানে মধ্যে বলতেছে কি, the student then puts his charged balloon against a metal cabinet। একটা মেটাল ক্যাবিনেটের পাশে কি করছে, একটা মেটাল ক্যাবিনেটের গায়ে এরকম বেলুনটাকে কন্টাক্টে আনছে। এখন মেটাল কি, মেটাল তো একটা কন্ডাক্টর নাকি জাসমিন? হ্যাঁ, মেটাল একটা কন্ডাক্টর, তো তাহলে তার ভিতরে চার্জ গুলা কি ট্র্যাপ থাকবে নাকি ফ্লো করে চলে যাবে? ট্র্যাপ থাকবে। ট্র্যাপই থাকবে। কন্ডাক্টর হইলে তার হ্যাঁ, মধ্যে কিন্তু trap থাকবে কেন? কিন্তু যদি বেলুনটা ওইটার সাথে আসে তাহলে বেলুনটা চার্জ হয়ে যাবে। বেলুনটা অলরেডি চার্জ জাসমিন, এখানে বেলুনটা অলরেডি চার্জ। এখন চার্জড বেলুনটাকে একটা মেটাল ক্যাবিনেটের গায়ে লাগাইছে। এখন মেটাল ক্যাবিনেট তো নিউট্রাল, এখন বেলুনটা যেহেতু চার্জ, তো এখন বেলুনটার গায়ের চার্জটা কি করবে, এক্সট্রা যে চার্জ আছে, বেলুনটা নেগেটিভলি চার্জ না, তো এখন বেলুনটার মধ্যে এক্সেস ইলেকট্রন আছে, তো এখন সে যখন নাকি মেটাল ক্যাবিনেটের কন্ট্যাক্টে আসবে, এখন কি করবে, মেটাল ক্যাবিনেটের মধ্যে তার চার্জগুলি চলে যাবে, মেটাল ক্যাবিনেটের থ্রুতে চার্জগুলি কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, চার্জগুলি এসকেপ করে চলে যাবে। এটা হওয়ার কথা না জাসরিন? নাকি মেটাল ক্যাবিনেটের গায়ে চার্জগুলি আটকায় থাকবে, কি বলো? বুঝতেছো কি বলতেছি জাসরিন? গায়েব হয়ে গেল। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম এখানের মধ্যে শুনো, জাসরিন এটা পরে ভিডিও থেকে দেখে নিতে পারবে যে এখানের মধ্যে কাজটা কি। মেটাল তো একটা কন্ডাক্টর, তাই না জাবের? মেটাল তো একটা কন্ডাক্টর, সো তাহলে তার ভিতরে চার্জগুলা কি করতে পারে, ইজিলি ফ্লো করতে পারে, তাই না? আমরা তো এর জন্যই পড়ছি যে দুইটা ইনসুলেটরকে রাব করলে পরে তারা স্ট্যাটিক্যালি চার্জ হয়। দুইটা মেটালকে আর দুইটা কন্ডাক্টরকে রাব করলে কিন্তু তারা স্ট্যাটিক্যালি চার্জ হয় না। কেন? বিকজ মেটাল তো কন্ডাক্টর, তো কন্ডাক্টরের মধ্যে কি হবে, কন্ডাক্টরের মধ্যে ইজিলি চার্জগুলি তাড়াতাড়ি পাস করে আবার তো দে হইতে উইল পারবে। সেটেল ডাউন এন্ড তাদের আর কোনো চার্জ থাকবে না আর কি, বেসিক্যালি। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি হবে কাবিও বলো তো? এখন আমি কি বুঝাইলাম এখানের মধ্যে, যে স্টুডেন্টটা যদি তার চার্জড বেলুনটাকে এনে এই মেটাল ক্যাবিনেটের গায়ে লাগায় তাহলে কি হবে? এই মেটাল ক্যাবিনেটটা চার্জেস গুলা মানে এটা দিয়ে ফ্লো করে চলে যাবে, তাহলে বেলুনটা কি হয়ে যাবে, চার্জ হয়ে যাবে নাকি ডিসচার্জ হয়ে যাবে? ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ হয়ে যাবে। সো লেটস সি যে অ্যানসারের মধ্যে কি বলছে। ওকে, তো এটা কত নাম্বার কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 2। কোথায় যে এটা, the metal cabinet is an electrical conductor, metal is a conductor, আমরা তো এটা জানি। সো কি হইতেছে, so the charge flows from the balloon through the metal cabinet to the
গ্রাউন্ড। তো তাহলে বেলুনের থেকে মেটাল ক্যাবিনেটে যায়, মেটাল ক্যাবিনেটের থ্রুতে কি হয়ে যাবে, আর্থিং হয়ে যাবে। তো তাহলে বেলুনটা ডিসচার্জ হয়ে যাবে। বুঝা গেছে? Yes. ওকে, আমরা কিন্তু এর পরের ক্লাস থেকে আরেকটা নতুন চ্যাপ্টার রিভিশন দেওয়া শুরু করব। ওকে, সো আজকে রাতে তোমাদেরকে ওই নিউ লেভেলস ব্যাচের লেকচার যেগুলা ওই চ্যাপ্টার রিলেটেড দিছি, ওই চ্যাপ্টারের সবগুলা লেকচার তোমাদেরকে দিয়ে দিব লিংক। তোমরা ফার্স্ট ওই ভিডিওস গুলা দেখবা, সবগুলা দেখে প্রথমে রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পর এরকম ওয়ার্কশিট দেওয়া হবে। ওকে, দেন আমরা ওই ওয়ার্কশিট গুলো সলভ করব। বুঝতে পারছো? কোন চ্যাপ্টার করবো? এরপর আমরা ওয়েভস করব সিরিয়াল ওয়াইজ, যে আমাদের মোশন শেষ হয়েছে, এরপর এখন ইলেকট্রিসিটি, এরপর ওয়েভস, এরপর এনার্জি, এরপরে হলো ডেনসিটি, প্রেসার, ম্যাগনেটিজম, রেডিও অ্যাক্টিভিটি, অ্যাস্ট্রোফিজিক্স। ভাইয়া এক্সাম কবে থেকে স্টার্ট করবা? এক্সাম স্টার্ট করব জুলাইয়ের সেকেন্ড উইক থেকে। তখন এরকম গুগল ফর্মসে তোমাদের এক্সাম নেওয়া হবে আর কি। ফার্স্টে এরকম ছোট ছোট করে ফার্স্টে এক্সাম গুলি নিয়ে দেখবো যে তোমরা আসলে নিজেরা যা যা or like detailed answer? কিসে বুঝি নাই। Google Forms যে এক্সাম নিবা MCQ নিবা or detailed answers? সবই, এমসিকিউ, ক্যালকুলেশন, গ্রাফ সবই আসবে। কোয়েশ্চেন সব বানানো হচ্ছে, সবগুলা রেডি হওয়ার পর দেন উইক বাই উইক আমাদের এক্সাম হইতে থাকবে আর কি। এরপরে এই জুলাই মান্থে আমাদের এই ছোট টেস্ট গুলি দিয়ে দিয়ে আমাদের যখন নাকি কোশ্চেন পেপার গুলা রিক্যাপ হয়ে যাবে, এরপরে মক কিভাবে নেওয়া যায় ওই জিনিসটা দেখা লাগবে আর কি। ওকে, তো তাহলে আমরা এখানে কি বলছো? ওই যে তুমি আগে জানলে মার্কস লিখেছিলা যে মেইল করবা, আবার প্রিন্ট করবা, আবার স্ক্যান করে মেইল পাঠাবো, এগুলো দিও না। এখন এখানের মধ্যে আমাদের তো অনেকগুলা কাজই করা লাগবে। এতদিনে তোমাদের পরীক্ষা টরীক্ষা শেষ করে এ লেভেলস এর ক্লাস শুরু করার কথা, কিন্তু তোমাদের এখন যে অবস্থা, অক্টোবরে যায়, অক্টোবরে পরীক্ষা হয় নাকি ওইটা নিয়ে তো আমার কেমন জানি লাগতেছে। অক্টোবর পরীক্ষা না হলে কি আবার প্রেডিক্টেড এর অপশন দিবে? ওই তো, ওইটা তো দিবেই। ওইটা প্রেডিক্টেড না ছাড়া আর দিলে কোনো অপশন নেই, আমি প্রেডিক্টেড নিতে চাচ্ছি না। কে জানে কি করবে, এগুলা তো এখন এর এক্সেল এর ওরাও ঠিক মতো বলতে পারতেছে না। আনিসা রাইসা এগুলা কই, কি বলে? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি যেটা বলতেছিলাম, যে এখন বেলুনের সাথে ওয়ালের অ্যাট্রাকশনটা কেন হচ্ছে। যে এখানের মধ্যে খেয়াল করো কি জিনিস, দে আর আস্কিং দ্যাট দ্য স্টুডেন্ট চার্জেস অ্যানাদার বেলুন এন্ড হোল্ডস ইট এগেইনস্ট দ্য ওয়াল। এখন মেটাল ক্যাবিনেটের সাথে লাগাইছিল, মেটাল ক্যাবিনেটের থ্রুতে সে ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু এখন সে দ্য চার্জ বেলুন ওয়ালের সাথে যখন লাগাইছে, ওয়ালের সাথে ঠিকই কি করতেছে, স্টিক করে আছে। সাজেস্ট ওয়াই দ্য বেলুন ইজ অ্যাট্রাক্টেড টু দ্য ওয়াল। হোয়াট ইজ হ্যাপেনিং, কেন বেলুনটা ওয়ালের কাছে অ্যাট্রাক্টেড হয়ে আছে? মতখর, কারণ বেলুন নেগেটিভলি চার্জড। বেলুনটা নেগেটিভলি চার্জ, ভালো কথা। ওয়ালের তো কোনো চার্জ নাই, তো তাহলে কেন অ্যাট্রাক্ট হবে? ওয়াল তো নিউট্রাল, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। সো ফার্স্টে পজিটিভ ওয়ালের পজিটিভ এন্ড নেগেটিভ সবই আছে, পজিটিভ এন্ড নেগেটিভ সবই আছে ইকুয়াল অ্যামাউন্টে। এখন বেলুনটা হলো নেগেটিভলি চার্জ,
তো এখন বেলুনের নেগেটিভ চার্জের জন্য ওয়ালের নেগেটিভ চার্জ গুলি কি করবে, রিপেল হয়ে পিছে চলে যাবে, তাই না? হ্যাঁ। এটা রিপেল হয়ে পিছে চলে যাবে, সো তাহলে দ্য বেলুন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পার্শিয়ালি পজিটিভ ওয়াল। কিভাবে পার্শিয়ালি পজিটিভ বানাইলো? বাই ইনডিউসিং আ চার্জ। ওকে, সো এইটা হলো আমাদের চার্জ ইন্ডাকশনের কনসেপ্টটা। সো তাহলে ইন্ডাকশনের কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে মাথায়, যে কি বলতেছে এখানের মধ্যে। দেখো, the near surface of the wall becomes positively charged. How does that happen? By electrostatic induction. So তাহলে we have to have a very good idea about induction of charge, যে চার্জ কিভাবে ইনডিউস করা যায়। যে একটা নিউট্রাল পার্টিকেল আছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ নেগেটিভ, ভালো কথা। এখন তুমি একটা চার্জ পার্টিকেল নিয়ে আসলে কি করবে? the neutral particles electron will be either attracted or repelled. ওকে, যে তুমি এখানের মধ্যে আমি একে দেখাই, যে মনে করো তুমি একটা নিউট্রাল পার্টিকেল এখানের মধ্যে আছে, নিউট্রাল পার্টিকেলের নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, আচ্ছা এখানের মধ্যে বেশি ছোট লাগতেছে, এটার মধ্যে দেখেন। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে দুইটা এরকম সিনারিও দেখাই। ওকে, সো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য নিউট্রাল পার্টিকেল। এখন এই নিউট্রাল পার্টিকেলের কি হবে? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম আছে। এখন তুমি একটা রড নিয়ে আসলা যেটা হলো নেগেটিভলি চার্জ। সো হোয়াট উইল হ্যাপেন? পজিটিভ চার্জ গুলো যেখানে ছিল ওখানেই থাকবে। ওকে, the negative charges will get repelled away. নেগেটিভ চার্জ গুলি পিছে চলে যাবে। সো হোয়াট হ্যাপেন্স? সরি, সো কি হবে? ফাইনালি পজিটিভ চার্জ গুলি যেখানে ছিল ওখানেই আছে, কিন্তু ইলেকট্রন গুলি কি করছে? ইলেকট্রন গুলি পিছায় গেছে। সো তাহলে এই পোরশনটায় ল্যাক অফ ইলেকট্রন হয়ে গেছে, তাই না? এই পোরশনটা ল্যাক অফ ইলেকট্রন হয়ে গেছে, which will cause the neutral particle to get attracted towards this negatively charged rod. ওকে, এখন যদি আমরা এই কাজটা করি, আবার একটা নিউট্রাল পার্টিকেল, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, এখন তুমি একটা রড নিয়ে আসলা, যে রডটা হলো পজিটিভলি চার্জ। সো এখন কি করবে? পজিটিভ চার্জ গুলাকে রিপেল করে কি পিছে পাঠাইতে পারবে? পজিটিভ চার্জ তো আর মুভ করে না, তাহলে পজিটিভ চার্জ গুলি যেখানে ছিল ওখানেই থাকবে। বাট হোয়াট উইল হ্যাপেন? the electrons on the neutral particle will get attracted towards the positively charged rod. So তাহলে পজিটিভ চার্জ গুলি যেখানে ছিল ওখানেই আছে, ইলেকট্রনস গুলি অ্যাট্রাক্ট হয়ে কি করছে? ইলেকট্রনস গুলি অ্যাট্রাক্ট হয়ে পজিটিভ রডের কাছে চলে আসছে। সো তাহলে এই পোরশনটাই কি এখন এক্সেস অফ ইলেকট্রন আছে। সো তাহলে দিস পোরশন অফ দ্য নিউট্রাল পার্টিকেল উইল বি নেগেটিভলি চার্জ। সো তাহলে দিস উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভলি চার্জ রড। সো তাহলে নো ম্যাটার তুমি একটা পজিটিভলি চার্জ অবজেক্ট নিয়ে আসো নাকি একটা নেগেটিভলি চার্জ অবজেক্ট নিয়ে আসো, নিউট্রাল পার্টিকেলের ইলেকট্রনের অ্যাট্রাকশন রিপালশনের থ্রুতে কি করবে? দেয়ার উইল বি অ্যান ইন্ডাকশন অফ চার্জ। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ইনডিউসিং চার্জ। বুঝা গেছে? চার্জ ইন্ডাকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আরিয়ান? ওকে, সো এরপরের ওয়ার্কশিট, এই ওয়ার্কশিট তো শেষ। সো লেটস গো টু অ্যানাদার ওয়ার্কশিট। ঠিক আছে, তো এখন এইটা আরো ইজি একটা ওয়ার্কশিট। এগুলো ওয়ার্কশিট গুলো একদম ছোট ছোট। ওই দিনে সবচেয়ে মনে হয় বড় ছিল ওয়ার্কশিটটা, যে এমসিকিউ গুলো ছিল, দেন ব্রড কোশ্চেনটা ছিল। ওকে, সো এখন এখানের জন্য ফার্স্ট অ্যানসার দিবা কে? এটার অ্যানসার দিবা আলী। ঠিক আছে, আলী এখানের জন্য বলো, a student uses an electric kettle. Okay, this is an electric kettle. বিদ্যুৎ দিয়ে চলে। এখন বলতেছে it works from the 230 volt main supply. Okay, so voltage হলো 230 volt। এখন বলতেছে a potential difference of 1 volt মানে কি? 1 volt voltage এর মানেটা কি? এটা জিজ্ঞাসা করছে। অ্যানসার কি হবে আলী? ক্লাস জয়েন করে ঘুমাই গেলে তো হবে না। ভাইয়া মনে পড়তেছে না, দাঁড়া।
ভোল্টেজ মানে কি, ভোল্টেজের ডেফিনেশন কি এটা বলো। কি ভোল্টেজের ডেফিনেশনও মনে নাই? আলি দাঁড়া মনে করতেছে। মনে পড়তেছে? কয় পার্সেন্ট লোড হইছে? 1 volt equals to ভোল্টেজ মানে কি এটা বলো তুমি শুধু, এইটার অ্যানসার ভোল্টেজ দরকার মানে নাই। তো ওই যে কারেন্ট পার জুল হবে না, মানে 1 জুল পার কুলম হবে না? 1 জুল পার কুলাম হবে, ভালো কথা, কিন্তু কেন বললা এটা আর এতক্ষণ পরে? না ভোল্টেজ তো জুলের, মানে জুল দিয়ে ভোল্টেজের মানে কি এটা মানে বলো। এনার্জি কনজাম্পশন অফ কি জানি মনে করতেছে না। এইগুলা করলে পরে তাহলে তোমার রিভিশন করার লাভটা কি? তোমাদেরকে যে ভিডিও দেই তুমি একটাও দেখো না, তোমাদেরকে আমি দেখছি ভুলে গেছে আবার। এটা ভুললে পরে তাহলে আর পড়ালেখা করে কেমনে কি হবে? তাহলে তো তোমার জন্য আর ফিজিক্স পড়া লাগবে না। এই একটা ভোল্টেজের ডেফিনেশন যদি ও লেভেলস তোমাদের এই মেতে পরীক্ষা দেওয়ার কথা, এখন মে মাস শেষ, জুন মাসের শেষ, জুলাই মাস চলে আসতেছে, এই সময় তুমি যদি বলো যে ভোল্টেজের ডেফিনেশন পারো না, মনে আসতেছে, তো তাহলে পরে আর কেমনে কি? যে এখানে আমাদের এটা আজকে ইলেকট্রিসিটি রিভিশনের লাস্ট দিন। নাহিয়ান, ভোল্টেজ কি জিনিস? Energy required to move one unit of charge. It is the amount of electrical energy transferred per unit charge, যে জুল পার কুলাম যেটা আমরা বলি ভোল্টস কে। তো তাহলে এখানের মধ্যে কি হবে, 1 ভোল্ট মানে হলো 1 জুল পার কুলাম। এখন ভোল্টেজের এই কাজগুলো কোথায় আসে? আমাদের ফার্স্টে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটাকে আমরা কি বলবো? পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওটাকে আমরা ইএমএফ বলি। যে পাওয়ার সাপ্লাই কি করতেছে, পাওয়ার সাপ্লাই প্রতি 1 কুলাম্ব অফ চার্জ পার্টিকেল কে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতেছে ওইটাকে আমরা বলি ইএমএফ। এখন এই ইএমএফ টা ইউজ করে কি করবে, সার্কিটে যে কম্পোনেন্ট গুলি লাগানো আছে ওই কম্পোনেন্ট গুলোর মধ্যে দিস ভোল্টেজ অর দিস ইলেকট্রিক্যাল এনার্জি উইল বি কনভার্টেড ইনটু আদার ফর্ম। যে আমরা সার্কিটের মধ্যে মেইন কাজটা কি করে, আমাদের সার্কিটের কাজটা কি, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে উই সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এই ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার হয়ে অন্য কোনো ফর্মে কনভার্ট হবে, এটাই তো আমাদের ইচ্ছা। যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি প্রডিউস করে লাভটা কি, ইলেকট্রিসিটি কেন প্রডিউস করি? বিকজ ইলেকট্রিসিটি ইউজ করে আমাদের কি করা যায়, বিকজ ইলেকট্রিসিটি ইউজ করে আমরা অন্য কোন ফর্মে, ইউজফুল কোন ফর্মে নিয়ে আসতে পারবো। লাইক ফ্যান চলতেছে, তো তাহলে ফ্যান চলার জন্য কি দেওয়া লাগতেছে, ফার্স্ট ইলেকট্রিক্যাল এনার্জি দেই। হোয়াট ডাজ ইট ডু, ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে সে ওইটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে, তো তখন ফ্যান ঘুরে, তো ফ্যান ঘুরলে আমাদের লাভটা কি, আমাদের গরম কম লাগে, তাই না? এরপরে লাইট জ্বালাইতেছে কি করতে, ইলেকট্রিক্যাল এনার্জি দিতেছে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করতেছে এর জন্য, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের এনার্জি ট্রান্সফারের কাহিনী থাকবে। এরপর বি নাম্বারে কি বলতেছে, the power of the kettle when it is heating water is 1.8 কিলোওয়াট। ওকে, সো পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, বলতেছে কারেন্ট কত বের করতে। সো এখন পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড কি ফর্মুলা দেখছো? জাবের কি ইমেল আসছে? Oh no. ফাইনালটা ফালতু। Default. আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, সো এখন বলতেছে কি কারেন্টের ভ্যালু বের করতে। সো পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড কি ফর্মুলা জাসরিন? ইকুয়ালস টু Power equals to current into voltage. পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, ভেরি গুড। সো তাহলে কারেন্ট ইকুয়ালস টু কি হবে, পাওয়ার বাই ভোল্টেজ। এখন পাওয়ার হলো 1.8 কিলোওয়াট, কিলোওয়াট থেকে ওয়াটে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই 230 করলে পরে কারেন্ট কত আসে? 7.82. 78.
কত 7.8 7.8 7.895 82 82 সরি 7.8 অ্যাম্পিয়ার। ওকে, সো তাহলে এটা এখন এখানের মধ্যে বলতেছে দ্য কেটেল ইজ সুইচড অন ফর 2 মিনিট, যে 2 মিনিট ধরে কেটেলটা অন আছে। ওকে, 2 মিনিট ধরে কেটেলটা অন আছে। এখন বলতেছে কি কতটুকু এনার্জি ট্রান্সফার হলো এই সময়। এখন আমাদের এনার্জি ট্রান্সফারের জন্য কোন ফর্মুলা ইউজ করব, একজন বলো তো দেখি। equal to I into V Power into into time. কি হবে? I into V into T. এনার্জি ইকুয়ালস টু I ইনটু V ইনটু T। ভালো কথা, এটা করা যায়। কাব্য, আমি বুঝতেছি তুমি কি করতেছো, এনার্জির ফর্মুলা ডিরেক্টলি এটা ইউজ করতেছো, ভালো কথা। কিন্তু তুমি এখানের মধ্যে যে কাজটা করতেছো দেখো, যে যদি তোমার এই কোশ্চেনে ইসিএফ না থাকে, যে এরর ক্যারিড ফরওয়ার্ড যদি না থাকে, তো তাহলে কি একটা প্রবলেম হবে জানো? এই যে কারেন্টের ভ্যালুটা তুমি এটা ইউজ করবা না। হ্যাঁ তো এখন তোমার এই কারেন্টের ভ্যালুটা যদি ভুল যায়, হ্যাঁ, তোমার এই কারেন্টের ভ্যালুটা যদি ভুল যায়, তো তাহলে এখানে ফাইনালি এনার্জির ভ্যালুটাও ভুল আসবে না। হ্যাঁ তো তাহলে ইসিএফ যদি না থাকে, তুমি এখানেরও নাম্বার হারাবা, এখানেরও নাম্বার হারাবা, তাই না? হ্যাঁ এখন এখানের মধ্যে আরেকটা কাজ করা যায় না, এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার। তো পাওয়ার তো একদম পুরো গিভেন ভ্যালু। হ্যাঁ, পাওয়ার হলো একদম পুরো গিভেন ভ্যালু, টাইমও একদম পুরো গিভেন ভ্যালু, আমাদের ক্যালকুলেটেড কোনো ভ্যালু ইউজ করব না। তো তাইলে পরে আমাদের এখানে কি আরো মোর এনসিওরিটি থাকবে। এমন না যে তোমার এটা ইউজ করলে ভুল, এটা ইউজ করা এটা নরমাল, যে সবাই এখানে আগের কোশ্চেনের সাথে রিলেট করে বলবে যে আচ্ছা ঠিক আছে ওই অ্যানসারটা এখানের মধ্যে ইউজ করতে হবে, কিন্তু এটা না করেও কি করা যায়, অ্যানসারটা করা যাইতেছে। ওকে, তো এটা শুধু বলে রাখলাম যে ইসিএফ যদি না থাকে তাহলে এরকম জায়গাগুলোতে কি করবে, নাম্বার কাটা যাওয়ার অনেক রিস্ক থাকে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ ওকে ভাই এটা কি ইসিএফ আছে? ভাই এর একটু করে নাও, এরপর একটু কথা বলতে হবে একটা, আমি একটু বলবো। ঠিক আছে। তো এখন পাওয়ার হলো 1.8 into 1000 multiplied by 2 into 60। তো তাহলে এখানের জন্য কত হবে, 1800 into 2, তো তার মানে 3600 into 60। তো তাহলে 3600 into 60 করলে পরে কত হয়, অ্যানসার কত আসে? One 216,000. কত? 216000। ওকে, এখন বলো আলী। ভাই আমি বলতাম ফাইয়াজ। ও আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তোমাদের যে ক্লাসরুম ছিল গুগল ক্লাসরুম, সেটার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেটা একটু বাই মিস্টেক আমার থ্রুতে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো একটু তোমরা আরেকবার একটু গুগল ক্লাসরুমে ঢুকে ওই ফাইলগুলো আরেকবার একটু আপলোড করতে হবে, ঠিক আছে? যারা আপলোড করছিল আগে তারা আরেকবার আপলোড করে দিবে আজকে রাতের মধ্যেই, আর যারা আপলোড করো নাই এখনো তারা হোমওয়ার্কটা শেষ করে দেন আপলোড করবা। অলরাইট, সবাই কি বুঝছো নাকি কেউ বুঝো নাই? হ্যাঁ বুঝছি। Yes, sir. রেসপন্ড করতে হবে। ওকে যা শুনছো। ঠিক আছে, তাহলে একটু করে দিও এটা। সরি ফর দি ইনকনভিনিয়েন্স। বাই বাই। ওকে, সো এখন এটা গেল। এরপরে দেখি এখানে কি বলতেছে, the heating element of the kettle contains a resistor made from a long length of wire। লম্বা একটা ওয়্যার দিয়ে বানানো। বলতেছে explain why the electric current in a resistor makes the resistor heat up। যে একটা লম্বা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে, কেন? Heating effect of current resistance. হিটিং ইফেক্ট অফ কারেন্ট কি করবে, কারেন্ট যখন নাকি ফ্লো করবে তো তখন এই যে আয়ন্স গুলি থাকে বা মেটালিক ল্যাটিস থাকে, তো ওই মেটালিক ল্যাটিস কি করে, ভাইব্রেট করে না? সো মেটালিক ল্যাটিস ভাইব্রেট করতেছে এন্ড ইলেকট্রন ফ্লো করতেছে। সো ইলেকট্রন ফ্লো করতে সময় মেটালিক ল্যাটিসের সাথে যখন নাকি কোলাইড করবে, হ্যাঁ, ইলেকট্রন ফ্লো করতে সময় মেটালিক ল্যাটিসের সাথে যখন কোলাইড করবে তখন কি হবে, ডিউ টু হিটিং ইফেক্ট অফ কারেন্ট টেম্পারেচার বেড়ে যাবে। তো তাহলে এর জন্য কি করে, the
electric current in a resistor makes the resistor heat up. Why? Due to heating effect of current. কি হবে? Electrical energy will get converted to heat energy. বুঝতে পারছো মাইশারা? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এগুলার অ্যানসার গুলো আমরা দেখে নেই। ফার্স্টে হলো 1 জুল পার কুলাম, এরপর 7.8 অ্যাম্পিয়ার, 220,000 জুল। এরপরে ফ্লো অফ কারেন্ট কজেস কলিশনস অফ ইলেকট্রন, এই যে ফ্লো অফ কারেন্ট কজেস কলিশন অফ ইলেকট্রনস উইথ ল্যাটিস, ঠিক আছে, ল্যাটিসের সাথে এরকম কোলাইড করতেছে, সো তাহলে হিট জেনারেট করবে। দেয়ারফর ইলেকট্রিক্যাল এনার্জি ইন দা, কি বলে, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সফার টু হিট এনার্জি এন্ড দ্য রেজিস্টর হিটস আপ। সো তাহলে এটা ছিল আমাদের এই ওয়ার্কশিটের জন্য অ্যানসার। ওকে, সো এখন কারো কি কোনো কনফিউশন আছে আমরা যে যে সলিউশন গুলি করলাম? যাবে? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। লং ওয়্যারে কি রেজিস্ট্যান্স বেশি থাকে না? হ্যাঁ, লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি। আচ্ছা, এটাই ঠিক আছে। ওকে, কেন বেশি বলো তো? লং ডিস্টেন্স। লং ডিসটেন্স তো কি হবে? ইলেকট্রন এক পয়েন্ট থেকে আরেক বেশি পয়েন্টে collision যদি হবে। বেশি ডিসটেন্স কভার করতে হয়, হ্যাঁ, it will বেশি have to collision। encounter a greater number of collisions. Okay, it will have to encounter a greater number of collisions. So যেহেতু এরকম greater number of collision encounter করতে হচ্ছে, তো এর জন্য কি হবে? এর জন্য যত কলিশন হবে তত বেশি ইলেকট্রিক্যাল এনার্জি will get converted to heat energy. বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, তো তাহলে আমাদের আর কোনো ওয়ার্কশিট বাকি আছে? যাবে? হ্যাঁ, এটার আরো কোশ্চেন আছে। এটার আরো কোশ্চেন আছে? ও আচ্ছা, সরি, এটা তো আরো 2 পেজ আছে বাকি। ওকে, সো তাহলে এখানে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? লেটস সি। কোশ্চেন নাম্বার 2 এর এটা তো আমাদের বুকলেটের কোশ্চেন, এটা মুখস্থ হয়ে থাকার কথা সবার। কি বলতেছে? দ্য ডায়াগ্রাম শোজ আ হিটার কয়েল এন্ড দ্য রেজিস্টর কানেক্টেড টু আ 12 ভোল্ট ব্যাটারি, একটা 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্টেড। এখন বলতেছে কি, অ্যামিটারের রিডিং হলো 1.2, তো অ্যামিটারের রিডিং হলো 1.2, ভালো কথা। এখন বলতেছে ভোল্টেজ, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স রিলেটেড ফর্মুলা কি? V equals to IR. V equals to IR। তো এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 4 ওহম রেজিস্টর, কি হবে? কারেন্ট হলো কত? 1.2, আর রেজিস্ট্যান্স কত? 4.0। 4.0। তো তাহলে এটা করলে কত আসবে? 4.8। 4.8 ভোল্ট। সো তাহলে দিস ইজ 4.8 ভোল্ট। ওকে, এখন বলতেছে শো দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য হিটার ইজ অ্যাবাউট 7 ভোল্ট। তো এটা কি বলবো? টোটাল ভোল্টেজ হলো 12, ও পাইতেছে 4. কত? 8। সো তাহলে বাকি ভোল্টেজ কে পাবে? এই হিটারটা পাবে না? সো তাহলে 12 মাইনাস 4.8 করলে কত আসে? 7.2 ভোল্ট। 7.2। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি হবে? 12 minus 4.8, that is the total voltage minus the voltage being used up by the resistor will be equal to what? Will be equal to the remaining voltage. So remaining voltage টা কে পাবে? The remaining voltage টা পাবে হিটার। তো তাহলে 7.2 is about what? 7 volts. So তাহলে এখানের মধ্যে এটা শো করা হয়ে গেছে। এরপর বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি ট্রান্সফারড ইন 5 মিনিটস। সো এনার্জির ফর্মুলা কি? I into V into T। ভোল্টেজ ইনটু টাইম। ভেরি গুড। তো এখন এখানের মধ্যে কাজটা কি? কারেন্টের ভ্যালু কত? 1.2। ভোল্টেজের ভ্যালু কত? 7.2। 7.2। আর টাইম হলো 5 মিনিট। তো তাহলে কারেন্ট হলো 5 into 1.2, ভোল্টেজ হলো 7.2, আর এটা হলো 5 মিনিট। মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। তো কত আসে এটা? 2592। 2592। এটা হ্যাঁ।
তো তাহলে এটাকে লিখবো কত ফাইনালি 2600 26. এটা লিখবো না? হ্যাঁ ওকে, এরপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? ফিগার 8 shows an airport worker refueling an aircraft. ওকে, pumping into an aircraft can be dangerous. কেন? The worker connects an earthware to the aircraft before pumping. Give a reason why earthing reduces the risk of fire. কি করে? earthing কি করে? চার্জেস এসকেপ করার উপরে চার্জেস গুলাকে এসকেপ করে ফেলায় আর আর্থিং করে ফেলায়। তো তাহলে এরোপ্লেনটা আর Discharge. এয়ারক্রাফটটা কি হয়ে যাবে? ডিসচার্জ হয়ে যাবে। ওকে, সো ডিসচার্জ হয়ে গেলে কি হবে না, কোনো স্পার্কের কোনো রিস্ক থাকবে না। সো তাহলে এক্সপ্লোশনের কোনো সুযোগ নাই, আর ফায়ার হওয়ার কোনো রিস্ক নাই। ওকে, এরপর কি বলতেছে? এক্সপ্লেন হাউ অ্যান এয়ারক্রাফট ক্যান বিকাম ইলেকট্রিক্যালি চার্জড অ্যাজ ইট ফ্লাইজ থ্রু দ্য এয়ার। যে আকাশে উঠতে উঠতে কিভাবে চার্জ হয়ে যেতে পারে? ফারিহা, একটা এয়ারক্রাফট ফ্লাইটে থাকতে সময়, উঠতে সময় কিভাবে সে চার্জড হইতে পারে? ক্লাউডের সাথে ফ্রিকশনের জন্য। ক্লাউডের সাথে ফ্রিকশনের জন্য, ভেরি গুড। ক্লাউডের সাথে ফ্রিকশন প্লাস এয়ার পার্টিকেলের সাথে ফ্রিকশন, এগুলোর সাথে ফ্রিকশনের জন্য কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে। ইলেকট্রন ট্রান্সফার হলে তখন সে চার্জড হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তো তাহলে এটা গেল আমাদের এই অ্যানসার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার ওকে, এরপর বলতেছে কি, fuel weighing 230,000 Newton is pumped into the aircraft. This fuel moves up through a vertical height of 4.7 volt. Okay, কি বলি ভোল্ট, কি বললাম মিটার। সো ওয়েটের ভ্যালু দেওয়া, হাইটের ভ্যালু দেওয়া। এখন বলতেছে পাওয়ার ডেভেলপ বাই দ্য পাম্প ইজ 1600 ওয়াট। এখন বলতেছে টাইম নিডেড টু রিফুয়েল দ্য এয়ারক্রাফট। তো এখন টাইম লাগতেছে কত, এটা জিজ্ঞাসা করছে। সো ফার্স্টে কি বের করতে হবে? এটার অ্যানসার আমাকে বলবা কে? দাঁড়াও, এটার অ্যানসার মাইশারা বলবা। মাইশারা বলো। ভাইয়া এটা পারি নাই। এটা আমি পারি নাই কেন? কি করবো ফার্স্টে, কি বের করবো এটাই বুঝি নাই। আচ্ছা, ফার্স্টে এখানে মধ্যে দেখো একটা জিনিস দেখো, তুমি তোমাকে ওয়েট দিছে, মানে কি এমজি দিছে, আর হাইট দিছে। তো এখন তোমার ফার্স্টে পাওয়ার দেওয়া, তো পাওয়ারের সাথে টাইমের সাথে রিলেশন কি? পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, তাই না? আর এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম, তাই তো মাইশারা? হ্যাঁ। ওকে, সো তাহলে ইউ নো দা ভ্যালু অফ পাওয়ার। সো টাইমের ভ্যালু বের করার জন্য ইউ নিড টু নো দা ভ্যালু অফ এনার্জি। এখন তোমার চিন্তা করতে হবে, আচ্ছা এখানে কি এনার্জি হইতে পারে? তো এখন একটা জিনিসকে লিফট করতেছে, উপরে তুলতেছে। সো তাহলে কি এনার্জি আসবে এখানের মধ্যে? কাইনেটিক এনার্জি। উপরে তুলতেছে, কাইনেটিক এনার্জি। গ্র্যাভিটেশনাল এনার্জি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ওই ভাইয়া। এনার্জি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন করবে। কে গেইন করবে? ফিউয়েলটা। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, এখানে সমস্যাটা কি দেখো, এয়ারক্রাফটটা তো উপরে না, এখন ফিউয়েল তো রাস্তায় আছে। তো রাস্তা থেকে ফার্স্টে এই ফিউয়েলটাকে উপরে তুলে নিয়ে আসতে হয়। তো 4.7 মিটার হাইট উপরে তুলে আনার পর এরপরে কি করতে পারে? এটাকে রিফুয়েল করতে পারে। সো তাহলে কি করতে হইতেছে? এই যে নিচে থেকে ফিউয়েলটা উপরে উঠতেছে, সো তাহলে দ্য ফিউয়েল ইজ গেটিং or gaining gravitational potential energy. So তাহলে you will have to first calculate the value of gain in GP. এটা কি mg del h, এটা না ফর্মুলা? চেঞ্জ ইন GP equals to কি হবে? mg into চেঞ্জ ইন হাইট। সো এখন mg পুরাটার ভ্যালুই কত? 230,000, তাই না? আর হাইটের ভ্যালু কত? 4.7। সো এইভাবে তুমি ফার্স্টে কি বের করলাম আইশারা? you calculated the value of gain in GP. ওকে, সো gain in GP বের করলাম। এখন এখানে যে ভ্যালুটা আসলো, এখন তুমি জানো পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। সো এখন টাইম ইকুয়ালস টু কি হবে? এনার্জি বাই পাওয়ার।
তো এখন এনার্জি, এই যে এনার্জির ভ্যালুটা বের করছো, এই এনার্জির ভ্যালুটা এখানে বসাবা, আর পাওয়ার কত বসাবা 1600। তো এখন এখান থেকে কি পেয়ে যাবা, টাইমটা পেয়ে যাবা। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো এখন এরকম যদি কোনো কোশ্চেন এমন আটকায় যাও, ফার্স্টে এরকম একটার পর একটা স্টেপ বাই স্টেপে আমাদের চিন্তা করতে হবে যে আচ্ছা আমার কাছে টাইম চাইছে, দেওয়া আছে কি পাওয়ার। এখন পাওয়ার আর টাইম ইউজ করে কিভাবে আমি কি বলে পাওয়ার ইউজ করে আমি কিভাবে টাইম বের করব। সো পাওয়ার আর টাইম রিলেটেড ফর্মুলা কি, পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। ওকে, পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, ভালো কথা। সো তাহলে পাওয়ার জানি, ইন অর্ডার টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টাইম আমার এনার্জি জানতে হবে। এনার্জি রিলেটেড কি ইনফরমেশন আছে দেখি। এনার্জি রিলেটেড ইনফরমেশন আছে যে ওয়েট দেওয়া আছে, হাইট দেওয়া আছে। সো ওয়েট আর হাইট, হাইট দেওয়া আছে মানে কি, তখন আমাদের মাথায় চলে আসবে যে জিপি রিলেটেড কিছু করতে হবে। তো তাহলে জিপি বের করার জন্য তো ডাব্লিউ কি বলে, জিপি ইজ ইকুয়াল টু mgh। সো তাহলে mg মানে হলো ওয়েট, সো পুরো ওয়েটের ভ্যালুটাই দেওয়া। সো তাহলে ওয়েট ইনটু হাইট করে ফার্স্টে কি করলাম, জিপি বের করলাম। দিস গেইন ইন জিপি ইজ দ্য ওয়ার্ক ডান অর এনার্জি ট্রান্সফার। সো তাহলে এই এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম করে কি করব, এই এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম করে কি বলে, এই এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই পাওয়ার করে আমরা টাইমের ভ্যালুটা বের করলাম। বুঝতে পারছো? এটা কি কারো কোনো কনফিউশন আছে কি কি বললাম? মতখর? না ভাইয়া, কনফিউশন নেই। ভেরি গুড। ওকে, সো তাহলে এখানে থেকে তুমি একটা টাইমের ভ্যালু পাবা। দেন সি নাম্বারে কি বলতেছে, ফিগার 9 shows an electrostatic method for spray painting a car door। তো এখন একটা গাড়ির দরজা স্প্রে পেইন্টে যে ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং দিয়ে সে রং করবে। এখন গাড়ির দরজাটাকে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, সো দা অবজেক্ট দ্যাট উইল বি পেইন্টেড, এটাকে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, আর পেইন্টটাকে তাহলে কি দিবে, পজিটিভ চার্জ দিবে। এখন বলতেছে এক্সপ্লেইন হাউ চার্জিং দ্য ডোর হেল্প the paint to form an even coating on both sides of the door. You should use ideas of force and fields in your answer. So তাহলে এখানের মধ্যে কি হবে, আচ্ছা উপর আরেকটা লাইন মিস করছিলাম যে the droplets of paint receive a positive charge as they leave the spray gun। তো তাহলে পেইন্ট হলো পজিটিভলি চার্জ আর ডোরটা হলো নেগেটিভলি চার্জ। সো তাহলে এইটার জন্য কেন সুন্দর একটা ইভেন একটা কোটিং দুই পাশে ফর্ম করবে, সো এটা রিজনটা দিতে বলছে। রিজনটা কি হবে জাবের? ওই যে নরমাল পেইন্ট আর ডোর অ্যাট্রাক্ট করবে, আর পেইন্ট রিপেল করে, আর মানে সিঙ্গেল লেয়ার কোটিং থাকবে আর কি। হ্যাঁ, আর টাফ এজ গুলাতে, সবগুলা এজ গুলাতে যে টাফ কর্নার গুলাতেও সে কি করতে পারবে, পৌঁছাতে পারবে, বিকজ অপোজিট চার্জেস কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, তাই না? তো এখন এখানের মধ্যে আমরা দেখে নেই অ্যানসার গুলা কি। তো এখন এখানের মধ্যে ফার্স্টে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, দেন 4.8, 7.2, 2600। এরপরে আর্থিং ডিসচার্জেস দ্য এয়ারক্রাফট দাস প্রিভেন্টিং এনি স্পার্ক, যেটা এক্সপ্লোশন করতো বা কোনো ফায়ার কজ করতো। এখন কিভাবে চার্জড আপ হইতে পারে এয়ারক্রাফট ডিউরিং ফ্লাইট? ডিউ টু ফ্রিকশন বিটুইন এয়ারক্রাফট এন্ড এয়ার, দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন অকার এন্ড দ্য এয়ারক্রাফট এন্ড এয়ার বিকামস স্ট্যাটিক্যালি চার্জড। এরপরে এই যে এখানে ফার্স্টে ওয়ার্ক ডান বের করলো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। উই নো পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। সো তাহলে টাইম ইকুয়ালস টু কি আসবে, যা ক্যালকুলেট করে বের করা যায়। বুঝতে পারছো মাইশারা এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো নাও এখানের মধ্যে লাস্ট কোশ্চেনটা কি জিনিস, দ্য নেগেটিভলি চার্জ ডোর অ্যাট্রাক্টস দ্য পজিটিভলি চার্জ পেইন্ট ড্রপলেটস অ্যাজ অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, therefore the paint droplets follow the lines of force and coat both sides of the car door. ওকে, সো দুইটা সাইডে সুন্দর মতো কি করতেছে, ইভেন একটা কোটিং দিয়ে দিতেছে, বিকজ দুইটা কি অপোজিটলি চার্জ, যে পেইন্টের চার্জ হলো পজিটিভ, ডোরের চার্জ হলো নেগেটিভ। সো তাহলে দুই পাশে সুন্দর মতো সে ডোরের অ্যাট্রাক্ট হয়ে যাইতেছে। বুঝতে পারছো সবাই? পর্ষিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে এই ওয়ার্কশিট গুলা নিয়ে?
ওয়ার্কশিটের কোশ্চেন সলভ করতে যায় কেউ কোনো ডিফিকাল্টি ফেস করছো? ক্যালকুলেশনে খালি সমস্যা হয়। কোন ক্যালকুলেশনে? এই যে এখানে টাইমের ভ্যালু যেটা বের করলাম এইটাতে সমস্যা হয়েছিল তোমার? না, এটাতে হয় না। দেন তাহলে কোনটায় হয়েছে? বসিয়া প্রবলেম হয়েছে বলে হঠাৎ গায়েব হয়ে গেছে। আর বাকিদের কি অবস্থা? তোমাদের কি ইলেকট্রিসিটি মনে হয় যে এখন কোশ্চেন পেপারে কোশ্চেন করতে দিলে পরে পারবা? কিবরিয়া আদনিন শুনতেছো? এরকম ডাকার পরে রেসপন্ড না করলে তো প্রবলেম। জাসরিন তো সবগুলাই করছো, সুন্দর মতো ছবিও দিয়ে দিছো। বাকিরাও অনেকজন সাবমিট করছে, অনেকজন পরে করবে। তো এখন তোমাদের ইলেকট্রিসিটির আমাদের রিভিউর কাজটা শেষ। ওকে, ইলেকট্রিসিটির রিভিউর কাজটা শেষ। আজকে তোমাদেরকে ওয়েভস এর লেকচার সবগুলা দিয়ে দিব। তোমাদের এখন বাসায় তোমরা করোটা কি আমি তো বুঝি না। তোমাদের এখন আর কোনো কাজই নাই। তোমরা এ লেভেলস এর ক্লাস করতেছো না, যারা করতেছো তারা তো আছে, যে জাবের আছে, আদিব আছে, শোয়েব আছে, তোমরা এএস এর ক্লাস করতেছো প্লাস এইটা করতেছো। কিন্তু যারা নাকি এএস এর ক্লাস তো শুরুই করো নাই, তাহলে এখন তো তোমাদের বাসায় কিছুই করার নাই। সো যে লেকচার গুলি দেওয়া হইতেছে ওগুলা তো পডকাস্টের মতো শুধু ইউটিউবে ছেড়ে দিয়ে রাখলেও তো শুয়ে 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 সারাক্ষণ লেকচার শোনা যায়। এখন তো তোমাদের আর কোনো কাজই নাই, বাসা থেকে বেরো হওয়া লাগে না, কিছু হওয়া লাগে না। তো তাহলে পরে তোমাদের পড়ালেখায় যদি টাইম তোমরা না বাড়াও, তো তাহলে পরে তো তোমাদের আর এক্সট্রা যে টাইমটা তোমরা নিলা, যে প্রেডিক্টেড গ্রেড না নিয়ে তোমরা পরের সেশনে গেছো যে পরীক্ষা দিয়ে তোমরা ভালো রেজাল্ট নিয়ে আসবা, প্রেডিক্টেডে তোমরা নিলা না। তো তাইলে পরে তখন তোমাদের ওই ভালো রেজাল্ট আনার জন্য তো এরকম পড়তে হবে, তাই না? তো তাহলে ওরকম ভাবে যেন আমি নেক্সট দিন থেকে এফোর্ট দেখি যে ওয়েবসাইট যে ভিডিওস গুলা দিব সবগুলি যেন সবার দেখা হয়ে যায়। ওকে, ঠিক আছে। সো তাহলে এখন আজকে ক্লাস এখানে শেষ করবো আর কি। ওই তো অক্টোবরে এখন এক্সাম হবে নাকি হবে না এখন এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের যা এখন কারেন্ট সিচুয়েশন, ভাবতেছি অক্টোবরে পরীক্ষা যেহেতু আছে স্কেজুল ওয়াইজ, তো তাহলে হবে, তো ওইভাবেই প্রিপারেশন নিতে হবে, বুঝছো পড়শিয়া? তো তাহলে অমনে করেই প্রিপারেশন নাও। ওকে দেন, এখন আমরা ক্লাস এখানে শেষ করি। তোমাদের ওয়েবসাইট ভিডিও গুলো দিয়ে দেওয়ার পর ওগুলা দেখে নিবা সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।